ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। মহাভারতের চরিত্রগাথা এই বিষয়ে আলোচনা শুরু হচ্ছে। আলোচনার শুরুর আগে সবার প্রথমে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি, যার উদ্যোগে এবং প্রেরণায় ও আশীর্বাদে এই প্রথম লাইভে আসছি, সেই শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দপুরী মহারাজকে আমার আভূমি প্রণিপাত। এই গ্রুপের অ্যাডমিন যারা আছেন তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত। মহাভারতের চরিত্রগাথা এই পর্যায়ে আজকে ব্যাসদেব সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করা হবে। মহাভারতকে বলা হয় মহাকাব্য, কিন্তু রামায়ণের সঙ্গে মহাভারতের একটু তফাৎ আছে। রবীন্দ্রনাথ বলছেন, রামায়ণকে যে অর্থে মহাকাব্য বলা হয়, মহাভারত সে অর্থে মহাকাব্য নয়, বরং বলা যেতে পারে এটা একটা গ্যালাক্সি। এর সরল অনুষ্টুপ ছন্দে ভারতবর্ষের সহস্র সহস্র বৎসরের হৃৎপিণ্ড স্পন্দিত হয়ে আসছে। ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তাহারই ইতিহাস মহাভারত। তারপর একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন রবীন্দ্রনাথ, বলছেন মহাভারত এমনই একটি মহাগ্রন্থ যেখানে তথ্য খুঁজিলে হয়তো ঠকিব, কিন্তু সত্য খুঁজিলে পাওয়া যাইবে। পরবর্তী পর্বে এই কথাটি কেন রবীন্দ্রনাথ বলেছিলেন সেটি আমরা একটু বোঝার চেষ্টা করব। মহাভারতের মধ্যে এক বিশাল বিস্তৃতি। রামায়ণ মহাকাব্য ঠিকই, কিন্তু মহাভারত সে অর্থে নয়। রবীন্দ্রনাথ বলছেন রামায়ণ যেন খুব সহজ সরল শান্ত, একটা খুব উচ্চ আদর্শের সুরে বাঁধা, একটা স্নিগ্ধ জ্যোৎস্না যেন ছড়িয়ে রয়েছে সারা রামায়ণ জুড়ে। কিন্তু মহাভারত প্রখর তপ্ত গ্রীষ্মে নাগরিক সভ্যতার চিত্র যেন সেখানে ভেসে আসছে। রামায়ণে যেখানে হৃদয়ের টান, মহাভারতে সেখানে মস্তিষ্কের আনাগোনা, মস্তিষ্কের খেলা। সেখানে অনেক কিছু ভাবনা চিন্তা, যুক্তি তর্ক, মানুষের জীবনকে নিয়ে অনেক কিছু ভাবনা সেখানে প্রতিফলিত। মহাভারতকে বলা হয়েছে পঞ্চম বেদ। এরকম একটা রূপক আছে যে দেবতারা নাকি দাড়িপাল্লায় ওজন করছিলেন। একদিকে মহাভারত, আর একদিকে 4টি বেদ। দেখা গেল মহাভারতের ওজন বেশি হয়ে গেছে। এটা তার আয়তন বা আকারের জন্য নয়, আসলে বেদের যে বিশুদ্ধ জ্ঞান এবং অতলশাহী অনুভূতি, সেইটি সাধারণ মানুষের বোধগম্য নাও হতে পারে। তাই তার মূল ভাবনাটাকে নিয়ে মহর্ষি ব্যাসদেব বিভিন্ন ঘটনা এবং চরিত্রের মাধ্যমে আমাদের সকলের উপযোগী করে উপস্থাপন করলেন। মহাভারতে কি আছে? পাল্টা প্রশ্ন করতে পারি, মহাভারতে কি নেই? মহাভারত তো বঙ্কিমচন্দ্রের কথায় ইতিহাসের উপর নির্মিত কাব্য, প্রধানত ইতিহাস কাব্যের আকারে সেটি প্রকাশিত। কিন্তু শুধু ইতিহাস বললে ঠিক হয় না, মনোজগতেরও ইতিহাস, বিভিন্ন মানুষের মনের যে বিবর্তন সেটি সেখানে প্রকাশিত। এছাড়া আছে ভূগোল, নদ নদী পর্বত অরণ্য তীর্থ জনপদ জাতিগোষ্ঠী, ভূগোলের যা যা উপাদান সব এর মধ্যে আছে। এছাড়া আছে সমাজ দর্শন, রাষ্ট্রনীতি, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, ন্যায়, পরিবেশ বিজ্ঞান, সর্বোপরি ধর্ম এবং আধ্যাত্মিকতা। তাই জনপ্রিয় এত মহাভারত। বিভিন্ন ভাষা সংস্কৃতি রুচির মানুষের
ভারতের জনপ্রিয়তা তুঙ্গে এত হাজার বছর পরেও। বৈশিষ্ট্য হলো ব্যাসদেব যে এই মহাভারত রচনা করলেন, তিনি ছাড়া আর কারুর পক্ষে বোধ এটি সম্ভব ছিল না। কারণ তিনি শুধু ঋষি নন, তিনি একজন কবি। মানুষের মনটি তিনি দেখতে পান, এবং ঋষি বলে তিনি নিরপেক্ষ। তিনি যে মমতায় অবতার পুরুষ শ্রীকৃষ্ণের চরিত্র অঙ্কন করেছেন, তার সমস্ত মাহাত্ম্য, তার সমস্ত জাগতিক অর্থে মানুষের চোখে যেটা মনে হয় ত্রুটি বিচ্যুতি, সেগুলো তিনি প্রকাশ করেছেন, কিছু গোপন করেননি। নিজের জন্ম কথাও সবিস্তারে বলেছেন, কোনো সংকোচ করেননি। আবার যাকে অনেকে পছন্দ করেন না, দুর্যোধন, তার কথাও সেই একই মমতায় তিনি প্রকাশ করছেন। কীরকম যে দুর্যোধনের কি মুদ্রাদোষ ছিল, তিনি রেগে গেলে কি করতেন, এত নিখুঁত সূক্ষ্ম বর্ণনা তার মধ্যে রয়েছে। অর্থাৎ মহাভারত সকলকে নিয়ে বলা, যে কারণে মহাভারতের নায়ককে এটা খুঁজতে গিয়ে এক একজন এক এক রকম কথা বলছেন। বিদ্বজ্জনেরা কেউ বলছেন মহাভারতের নায়ক শ্রীকৃষ্ণ, কেউ বলছেন অর্জুন, কেউ বলছেন ভীষ্ম, কেউ বলছেন যুধিষ্ঠির, কেউ বলছেন কর্ণ। আবার প্রতিভা বসুর মতো বিশিষ্ট লেখিকা, তিনি দুর্যোধনকে মহাভারতের শ্রেষ্ঠ চরিত্র বলেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে মহাভারত এমনভাবে রচিত হয়েছে যে প্রত্যেকটি চরিত্র তার নিজস্ব মহিমায় আমাদের চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে। এইখানেই ব্যাসদেবের লেখার বৈশিষ্ট্য। বলা হয় মহাভারত অনেক প্রক্ষিপ্ত আছে, হতেই পারে, কত হাজার বছর আগেকার কথা। আপনারা ভাবুন, আমরা এই ঘর সংসারে যখন সামান্য একটা কথা কারুর মুখ থেকে শুনি, তারপর অন্যকে যখন সেটা বলি, তার মধ্যে কিছু না কিছু রং চড়ে যায়। এই তো 150 কি 180 বছর আগেকার ঘটনা, শ্রীরামকৃষ্ণ কি বিবেকানন্দের। আপনারা জানেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে এরকম প্রচুর পোস্ট পড়ে আমি দেখেছি, যেখানে তাদের জীবনের কাহিনীগুলো বিকৃত হয়ে যায়। অনেক বিরুদ্ধ যুক্তি, বৃথা তর্ক, সেগুলোকে নিয়ে তৈরি হয়। এই তো কয়েকটি বছরের মাত্র ব্যবধান, তাতেই এই। তা মহাভারতে যে হবে তাতে তো কোনো সন্দেহ নেই। এখন এই প্রক্ষিপ্ত অংশ কোনগুলো, সেগুলো নির্ণয় করা খুব কঠিন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি চেষ্টা করেছিলেন কৃষ্ণ চরিত্র রচনার সময় এই প্রক্ষিপ্ত অংশগুলিকে বাদ দিয়ে ঠিকমতো তৈরি করার, অনেকটা সফল হয়েছিলেন, তবে এটা বিতর্কের ঊর্ধ্বে নয়। যাই হোক, সেই প্রক্ষিপ্ত অংশ নির্ণয় করা খুব কঠিন, আমরা সেদিকে যাবও না। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, যে প্রক্ষিপ্ত হলেও এর মধ্যে একটি সত্য আছে। চরিত্রগুলো কিন্তু খুব একটা বদলে যায়নি। দুর্যোধন তার জায়গায় ঠিক আছেন, ভীমও তার জায়গায় ঠিক আছে, কাউকে খুব বিশেষ পরিবর্তন করা হয়নি। অর্থাৎ মূল ভাবটি একই আছে। আমরা মহাভারত আলোচনা করব বাংলা ভাষায়, যেটি প্রামাণ্য গ্রন্থের স্বীকৃতি লাভ করেছে, স্বয়ং রবীন্দ্রনাথ দিয়েছেন, সেই হরিদাস সিদ্ধান্ত বাগীশ সম্পাদিত বিশ্ববাণী প্রকাশনী থেকে যেটি বেরিয়েছে বহুকাল আগে, সেই মহাভারত থেকে। কাশিদাসী মহাভারত অত্যন্ত জনপ্রিয় দীর্ঘকাল ধরে, কিন্তু কাশিরাম দাস মহাভারতের অনেক ঘটনায় নিজের মতো কিছু পরিবর্তন করেছেন, নতুন কিছু ঘটনা ঢুকিয়েছেন। তার কারণও আছে। সাধারণ মানুষের কাছে সেই দুর্বোধ্য সংস্কৃততে লেখা মহাভারত যাতে গ্রহণযোগ্য হয়, মানুষ যাতে মহাভারতকে ভালোবাসতে পারে, তাই মানুষের ভাবনা চিন্তাকে স্মরণে রেখে কাশিরাম দাস সেটি করেছেন। সেদিক দিয়ে তিনি সফল, অবশ্যই, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা মহাভারত নিয়ে যখন চর্চা করব, তখন কাশিরাম দাসের মহাভারত অনুসরণ করছি না। আমরা যতটা সম্ভব সত্য ঘটনাকে ধরার চেষ্টা করব। কালীপ্রসন্ন সিংহকেও আমরা সাহায্য নেব, কিন্তু আমরা প্রধানত হরিদাস সিদ্ধান্ত বাগীশকে নিচ্ছি। তার কারণ আছে। হরিদাস সিদ্ধান্ত বাগীশ বেশ কয়েকজন গুণী ব্যক্তি, পণ্ডিত, তাদের সঙ্গে একযোগে একটি কাজ শুরু করেছিলেন গত শতাব্দীর 3-এর দশকে, এই 1930-এর আশেপাশে ধরুন। সেটা কাজটা চলেছিল 21 বছর ধরে। সারা ভারতবর্ষের প্রধান 4-5টি সংস্করণ থেকে তিনি কমন যে শ্লোক, সেইগুলো তিনি বার করে এনেছিলেন। মহাভারতে বলা আছে, ব্যাসদেব বলেছেন মহাভারত 1 লক্ষ শ্লোকের।
তা সেই কমান 1,00,000 শ্লোক নির্ণয় করতে গিয়ে দেখা গেল শ্লোক সংখ্যা 1,00,000 ছাড়িয়ে যাচ্ছে, অর্থাৎ বেশ কিছু অতিরিক্ত রয়েছে, সেগুলোকে বাদ দিতে হবে। অনেক বিচার বিশ্লেষণ করে তিনি সেগুলো বাদ দিয়ে 1,00,000 শ্লোকে একটা দাঁড় করিয়েছেন এবং পুরো হিসেব সেখানে দেওয়া আছে, কোন পর্বের কোন উপপর্বের কটি শ্লোক, সমস্ত নিখুঁত হিসেব সেখানে দেওয়া আছে। রবীন্দ্রনাথ খুব পছন্দ করেছিলেন এই হরিদাস সিদ্ধান্ত বাগীশের যে মহাভারত, উনি যেটা কাজ করেছেন তার সদস্য হয়েছিলেন, শেষ অবধি অবশ্য উনি দেখে যেতে পারেননি। আর এই হরিদাস সিদ্ধান্ত বাগীশ অসাধারণ পণ্ডিত ছিলেন, শুনেছি বেলুর মঠে তিনি আসতেন নাকি ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের শাস্ত্রের পাঠ পড়ানোর জন্য, অত্যন্ত বিদ্বৎ ব্যক্তি। তা এই হচ্ছে মহাভারত, হরিদাস সিদ্ধান্ত বাগীশের মহাভারত, যেটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে। আমি অনেকের সঙ্গে আলোচনা করেছি, দেখেছি মহাভারতের জ্ঞান বেশিরভাগ ক্ষেত্রে সিরিয়াল কেন্দ্রিক। আমরা টিভি সিরিয়ালে যে মহাভারত দেখি সেই বিচারে আমরা মহাভারতকে বিশ্লেষণ করি, কিন্তু টিভি সিরিয়ালের মহাভারতের সঙ্গে যে হরিদাস সিদ্ধান্ত বাগীশের মহাভারত নিয়ে আলোচনায় বসেছি তার বেশ কিছু জায়গা তফাৎ আছে। কারণ একটা গল্পকে নাটকে পরিণত করতে গেলে আপনারা জানেন সেখানে চিত্রনাট্য তৈরির দরকার হয়। চিত্রনাট্য যদি ঠিকমতো তৈরি না হয় সেটা মানুষের ভালো লাগবে না। আপনারা যারা রবীন্দ্রনাথের ঘরে বাইরে পড়েছেন এবং সত্যজিৎ রায়ের পরিচালিত ঘরে বাইরে দেখেছেন, বেশ কিছু জায়গায় তফাৎ আছে, দেখতেই পাবেন। তার কারণ এই চিত্রনাট্য তৈরি, সেটাকে মানুষের কাছে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে সেটা বুঝতে পারে। যখন উপন্যাস বা কাব্য মহাকাব্য লেখা হয় তখন সেখানে ওই নাটকের মতো লেখা সবসময় হয় না, অনেক বর্ণনা থাকে, স্ট্রেট বর্ণনা, সেইগুলোকে নাটকে রূপ দিতে গেলে নতুন নতুন তথ্য, নতুন নতুন কথা সেখানে যোগ করতে হয়। টিভি সিরিয়ালের ক্ষেত্রে যেটি হয়ে থাকে, আমরা টিভি সিরিয়ালের মহাভারতকে যদি অনুসরণ করি তাহলে বিপথে চালিত হব। সেই জন্য যে মহাভারত আমাদের সত্য দর্শন করাবে সেই হরিদাস সিদ্ধান্ত বাগীশের সম্পাদিত মহাভারত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাবেন বেশ কিছু জায়গায় কিছু তফাৎ রয়ে গেছে। এখানে অনেক রূপক আছে, কাব্য তো রূপক থাকবেই, রূপক থাকলে কাব্যের মাধুর্য বাড়ে, আর রূপকের মধ্যে দিয়ে অনেক কথা অল্পেতে বলা হয়ে যায়। যেমন ধরুন কর্ণের কবচকুণ্ডল, এটা কি হতে পারে? আজকালকার দিনে আমরা যদি বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, একটা মানুষ জন্মালো একেবারে শিশু, তখন তার কানে দুল এবং বুকে কবচ, মৃত্যু পর্যন্ত কানে দুল কবচ তার ছিল না ঠিকই, কিন্তু যুদ্ধের আগে পর্যন্ত তো ছিল। এত বছর ধরে সে কিভাবে সেটা নিয়ে বেড়ে উঠল? কোনো জড় পদার্থ হলে তো সম্ভব নয়, তাহলে তার শরীরের কিছু তাও তো বলা নেই। পিতামহ ভীষ্ম অতদিন ওই দীর্ঘ সময় ধরে, অত বয়স হয়ে গেছে তার, তিনি সরসজ্জায় শুয়ে রইলেন, কি করে সম্ভব? দ্রৌপদী জন্মালেন আগুন থেকে, এ কি হতে পারে? যুধিষ্ঠির তিনি হেঁটে হেঁটে স্বর্গে পৌঁছে গেলেন, এরকম হেঁটে স্বর্গে পৌঁছানো যায় বলে আমাদের জানা নেই। আসলে সবই রূপক। এর মধ্যে রবীন্দ্রনাথকে অনুসরণ করে বলি, তথ্য খোঁজার দরকার নেই, সত্যকে আমরা খুঁজব, তাহলে কিন্তু আমরা আলো দেখতে পাব। বাল্মীকি অনুরুদ্ধ হয়েছিলেন রামায়ণ লেখার জন্য, কিন্তু ব্যাসদেবের ক্ষেত্রে সেটি হয়নি। ব্যাসদেব স্বয়ং প্রত্যক্ষদর্শী। কুরুক্ষেত্র যুদ্ধের শুরু যখন হবে সেই সময় তিনি স্থির করেন এই মহাভারত তিনি লিখবেন। এত বীরের কথা, এত মহাত্মার কথা তিনি ভবিষ্যতের মানুষকে জানাবেন। তিনি সেটি বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, আমি জানাবো এদের মহান কীর্তিগাথা। তখন থেকেই তার এটি পরিকল্পনায় ছিল। তারপর দীর্ঘকাল চলে গেছে, তিনি সেইগুলোকে সমস্ত একত্রিত করেছেন, তার সঙ্গে বেদের বা উপনিষদের যে সত্য সেই সব কিছু সেখানে রেখেছেন। তারপর একদিন ব্রহ্মার সঙ্গে তার দেখা হলো, ব্রহ্মাকে তিনি জানালেন, পিতামহ আমি এগুলো তৈরি করেছি, আমার একটা পরিকল্পনা আছে, আমি মহাভারত রচনা করব। ব্রহ্মা খুব খুশি হলেন, বেশ তো, তা কী তোমার পরিকল্পনা? উনি সব জানালেন। তার মধ্যে ভারতবর্ষের ইতিহাস থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকবে, উপনিষদের তত্ত্ব থাকবে, ভক্তিবাদ থাকবে, সব থাকবে। তা ব্রহ্মা বললেন, বেশ তাহলে কাজ শুরু করে দাও। তখন ব্যাসদেব বললেন, একটু সমস্যা হচ্ছে কি যে আমি তো এত কিছু পরিকল্পনা করছি,
একটা বিশাল কাব্য হবে, বিশাল তার আকার হবে, আমি নিজেই সেগুলোকে নিয়ে চিন্তা করব, আবার নিজেই লিখব, এটা একটু বেশি চাপের হয়ে যাচ্ছে। এতটা চাপ নেওয়া মুশকিল। ব্রহ্মাও বুঝলেন কথাটা ঠিক, এত বড় একজন কবি, তিনি এত বড় একটি দায়িত্ব নিতে চাইছেন, সুতরাং এই ভারটি তার উপর এইভাবে দেওয়াটা ঠিক নয়। একজন স্ক্রিপ্ট রাইটারের দরকার, বা শর্ট হ্যান্ড যে করতে পারে এরকম একজনের দরকার। ব্যাসদেব বলবেন আর সে লিখবে, তবে যে সে হলে তো হবে না। তার মনে হলো গণেশকে ডাকা দরকার, গণেশ একমাত্র উপযুক্ত ব্যক্তি। তিনি গণেশকে আহ্বান করলেন, গণেশজি এসে সেখানে উপস্থিত হলেন। পিতামহ ব্রহ্মা গণেশকে বললেন, তুমি তো গণনায়ক, সমগ্র ভারতবর্ষের এই গণহৃদয়ের কথা তোমাকেই প্রকাশ করতে হবে। লেখকও ভারতস্য ভবত্বং গণনায়ক। গণেশ বললেন, বেশ রাজি, আমি লিখব, তবে একটা শর্ত আছে। যারা যে বিষয়ে স্পেশালিস্ট হয় সেই কাজের প্রতি তাদের একটা জোর থাকে, বা আমাদের চলতি কথায় বলতে পারি গুমর থাকে। গণেশ বলেন, হ্যাঁ আমি লিখতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই যে আমি থামবো না, এক নাগাড়ে বলে যেতে হবে এবং আমি একটানা লিখে যাব, কোনো রকম বিরতি চলবে না। ব্যাসদেব ভাবলেন, এ তো এক উটকো বিপদ হলো, এত বড় একটি মহাকাব্য, এত কিছু ভেবে সেখানে বলতে হবে, একটানা তো বলা যাবে না, এ তো মুখস্থ করা কবিতা নয়। তখন ব্যাসদেবও তো বিশাল বুদ্ধিধর, বিশাল বুদ্ধি বলা হচ্ছে ব্যাসদেব প্রসঙ্গে। ব্যাসদেব বললেন, ঠিক আছে তাই হবে, তুমি অনর্গল লিখবে, তোমায় থামতে হবে না, তবে যা লিখবে একটু বুঝে লিখবে। এইখানে একটু কায়দা করলেন ব্যাসদেব। যখন বলছেন, বলতে বলতে মাঝে মাঝে একটু রহস্য কথা বলে দিচ্ছেন, একটু ব্যাসকূট দিয়ে দিচ্ছেন। সেইগুলোর অর্থ বের করতে, মানে বুঝতে গণেশের একটু সময় লেগে যাচ্ছে। ততক্ষণে ব্যাসদেব পরবর্তী 10টা 15টা 20টা শ্লোক তৈরি করে ফেলছেন। যেমন গণেশ তেমনি ব্যাসদেব, দুজন মহান ব্যক্তি বা দেবতা। ব্যাসদেব তো শ্রীবিষ্ণু নারায়ণের অবতার, আর গণেশ তো স্বয়ং মা দুর্গার পুত্র, গণনায়ক। দুজনেই অসম্ভব মেধা ধরেন, আর তারা দুজনে করলেন বলে এত বড় একটি কাব্য নির্মিত হলো। তা গণেশ তো লিখলেন, আর ব্যাসদেব যেটি বললেন বুঝে লিখবে, এই বুঝে লেখার ব্যাপারটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা একটা মেসেজ, আমাদেরকেও বুঝতে হবে, টানা পড়ে গেলে হবে না, কোনো কোনো সময় একটু দাঁড়িয়ে পড়তে হবে, একটু বিশ্লেষণ করতে হবে, তবে তার রসগ্রহণ হবে, মানেটা ঠিক ঠিক বোঝা যাবে। তা তিনি যে লিখলেন, আমাদের প্রশ্ন আসতেই পারে, তা সেই লেখা কি প্রকাশিত হয়েছিল, ছাপা হয়েছিল, কপি ছাপা হয়েছিল, গেল কোথায় সেগুলো? না, সেগুলো কোনো ছাপা হয়নি। এবং গণেশ যে সেগুলো কার্বন কপি করেননি এটা নিশ্চিত, জেরক্সও হয়নি। তিনি লিখেছেন ওইটাই যা লেখা। বলা আছে 60 লক্ষ মতো শ্লোক নাকি লেখা হয়েছিল মহাভারত, এবং সেই শ্লোক স্বর্গে কিছু, পাতালে কিছু, মর্তে কিছু, এরকম ডিস্ট্রিবিউট হয়েছিল। এই মর্তে ছিল 1 লক্ষ শ্লোক। কি ভাগ্যিস এই 1 লক্ষ শ্লোক মাত্র আমাদের এখানে এসছে, তাতেই আমরা হিমশিম খাচ্ছি। এর চেয়ে বেশি যদি হতো তাহলে হয়তো আরও সমস্যায় পড়ে যেতাম, আর পড়ার ইচ্ছে থাকতো না। তা এই মহাভারত মানুষের মুখে মুখে প্রচারিত হওয়া শুরু হলো। ব্যাস তার প্রধান 4 যে শিষ্য ছিল, সেই 4 শিষ্য হলো পৈল, জৈমিনী, সুমন্ত এবং বৈশম্পায়ন। তাদের কাছে বলেছিলেন এই মহাভারত। এবার একটা ঘটনা ঘটল। অভিমন্যুর পুত্র পরীক্ষিত মারা গেলেন সর্পদংশনে। তখন তার পুত্র জন্মেজয় ক্রুদ্ধ হয়ে সমস্ত পৃথিবী থেকে নাগলোককে নিশ্চিহ্ন করার প্রতিজ্ঞা করে সর্পশস্ত্র যজ্ঞ করলেন। সেটি হয়েছিল তক্ষশিলায়, বর্তমানে যেটি পাঞ্জাবের রাওয়ালপিন্ডির কাছে। সেইখানে এই যজ্ঞ হয়েছিল, সর্পশস্ত্র যজ্ঞ। লক্ষ লক্ষ সর্পের নিধন হচ্ছে। সেটি জানতে পেরে ব্যাসদেব তৎক্ষণাৎ এসে উপস্থিত হন এবং বারণ করেন যে এ কাজ কখনো করো না, এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, এটি করা উচিত নয়। সেইখানে বৈশম্পায়ন ছিলেন, আরও বড় বড় মুনি ঋষি ছিলেন। সেটি শুনলেন জন্মেজয়, মেনে নিলেন ব্যাসদেবের কথা। কিন্তু তার একটা কথা মনে পড়ল, ভাগ্যিস মনে পড়েছিল। বললেন, আপনি তো আমাদের পূর্বপুরুষকে দেখেছেন, আপনি তো আমাদের
সকল পূর্বপুরুষকেই দেখেছেন, তাদের মহান চরিত্র গাথা সব তো আপনার জানা। আপনার কাছে শুনতে চাই আমার সেই পূর্বপুরুষের কাহিনী। ব্যাসদেব মুচকে হাসলেন, নিশ্চয়ই শুনবে, তবে আমি বলবো না, আমি এখানে উপস্থিত রইলাম, আমার শিষ্য বৈশম্পায়ন বলবেন। বৈশম্পায়নের ওপর ভার পড়ল মহাভারত বলার। সেই প্রথম জনসমাজে মহাভারত উচ্চারিত হলো, সেখানে ঋষি সৌতি উপস্থিত ছিলেন। সেটি শুনে এসে তিনি শৌনকের আশ্রমে এসে আবার মহাভারত বলেন। এরপর পরম্পরাক্রমে শ্রুতি পরম্পরায় মহাভারত প্রচারিত হতে থাকে। সেই জন্য মহাভারত খুললে শ্রুতির কথা আছে। বৈশম্পায়ন কথা বলছে জন্মেজয়ের সঙ্গে, তারপর আসছে শ্রুতি এবং শৌনক, এদের কথা, তারা মহাভারতের কথা বলছেন। কতদিন আগে এই ঘটনা? কালিদাস, বরাহমিহির এরা সব অনেক গণনা করেছেন। মহাভারতের অনেক জ্যোতিষ শাস্ত্রের বিষয় আছে, নক্ষত্রের ব্যাপার আছে, সেইগুলো ধরে হিসেব করেছেন। সেটি হরিদাস সিদ্ধান্ত বাগীশ তার সম্পাদিত মহাভারতের প্রথম খণ্ডে বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘ আলোচনায় দেখা যাচ্ছে যে তাঁরা বলছেন যুধিষ্ঠির যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর সিংহাসনে আরোহণ করলেন, তখন থেকে শুরু হয়েছিল যুধিষ্ঠিরাব্দ। তার হিসেবে এখন আসছে 5119 যুধিষ্ঠিরাব্দ, বর্তমানে 5119, অর্থাৎ আজ থেকে 5119 বছর আগে যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের পর। মহাভারত লেখা হলো এরও 58 বছর পর, মানে লেখা বলা ভুল, প্রথম উচ্চারিত হলো জনসমাজে 58 বছর পর এই সর্পসত্র যজ্ঞে, অর্থাৎ আজ থেকে 5061 বছর আগে প্রথম মহাভারত উচ্চারিত হয় জনসমাজে। এইবার আমরা মহাভারতের মধ্যে প্রবেশ করব। মহাভারতে বলা আছে প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে আমরা 5 জনকে বিশেষ রূপে শ্রদ্ধা প্রণাম নিবেদন করব। কারা তারা? নারায়ণ অর্থাৎ আদিপুরুষ শ্রীবিষ্ণু, নর অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা, নরোত্তম অর্থাৎ ব্রহ্মা সৃষ্ট প্রধান পুরুষ প্রজাপতি, দেবী অর্থাৎ দুর্গা এবং সরস্বতী। এই 5 জনকে প্রণাম জানিয়ে জয় নামক কাব্য অর্থাৎ মহাভারত শুরু করতে হয়। আমরাও মহাভারতের মূল পর্বে এবার প্রবেশ করব এই 5 জনকে প্রণাম জানিয়ে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। নৈমিষারণ্যের সন্ধ্যা, শান্ত নিস্তব্ধ বনস্থলী, ঋষি শৌনকের আশ্রম, পুষ্পিত লতাবিতানে ও তরুপল্লবে সুসজ্জিত আশ্রম। সুশীতল দক্ষিণা বাতাস বইছে, কর্পূর ধূপের গন্ধে আমোদিত অঙ্গন, ঘৃত প্রদীপ শিখা জ্বলছে নিষ্কম্পভাবে। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সর্পসত্র যজ্ঞ ফেরত উগ্রশ্রবা ঋষি সৌতি। পারস্পরিক কুশল প্রশ্নাদির পর, অভিবাদনের পর তিনি আসন গ্রহণ করলেন। এই তো উপযুক্ত পরিবেশ। সৌতি এবার শুরু করবেন এক আশ্চর্য কাহিনী, যে কাহিনী তিনি সদ্য শুনে এসেছেন মহামতি ব্যাসের উপস্থিতিতে তাঁর রচিত মহাকাব্য মহাভারত বৈশম্পায়নের কণ্ঠে। এ কোনো বেদমন্ত্র পাঠ নয়, এ কোনো উপনিষদের প্রবচন নয়, এ এক জীবনের কাহিনী। যে জীবনের কাহিনীতে প্রতি পদে রয়েছে বাঁক, কখনো গতি ধীর ধ্রুপদী ছন্দে, কখনো চলছে উন্মত্ত বেগে। এ এক অসাধারণ জীবনের কাহিনী। উপনিষদের তত্ত্ব, জীবনের মর্ম সেখানে প্রতিফলিত। এখানে সব কিছু বৃহৎ বিশাল। এখানে ত্যাগ, বৈরাগ্য, বীর্যবর্তা, পরাক্রম, সত্যনিষ্ঠা, দানশীলতা যেমন আছে, তেমনি আছে কুটিলতা, চক্রান্ত, নীচতা, হিংসা, ঈর্ষা, সব আছে। সেগুলো এত বিপুল, এত বিশাল যে আমরা ধারণা করতে পারি না, কিন্তু আমাদের সঙ্গে খুব মিলে যায়। তাই জন্য আমরা এত ভালোবাসি মহাভারতকে। আমরা সৌতির হাত ধরে এখন এসে উপস্থিত হলাম উত্তরপ্রদেশের মিরাটের পশ্চিম দিকে, যেখানে যমুনা শীর্ণকায়া হয়ে বয়ে চলেছে। সন্ধ্যা আসছে, গোধূলির ম্লান আলো চারদিকে ছড়িয়ে পড়েছে যমুনার জলেও। সেই যমুনা নদীর ঘাটে একটি তরি বাঁধা আছে। একটি কালো বর্ণা মেয়ে, মাথায় চুলটা চূড়ো করে বাঁধা,
আঁটোসাঁটো কাপড় পরা, সে হাল নিয়ে বসে আছে শেষ যাত্রী পার করবেন বলে। এই সময় সেখানে এসে উপস্থিত হলেন এক ঋষি। আর এই যে মেয়েটি বসে আছে তার গায়ের রং তো কালো, তাই লোকে তাকে কালী বলে ডাকে। তার আরেকটি নাম আছে মৎস্যগন্ধা। অনেকে বলে সে জেলের ঘরের পালিত মেয়ে, তার গায়ে মাছের আঁশটে গন্ধ থাকে, তাই সে মৎস্যগন্ধা। আরেকটি মতে তার আসল পরিচয় সে তো জেলের মেয়ে নয়, সে মৎস্যরাজের বংশধর, সে অর্থে মৎস্যগন্ধা। তার আরও একটি নাম আছে, যে নামে তিনি জগৎ বিখ্যাত, সে নামটি সত্যবতী। আর সেখানে যে ঋষি এসছেন তিনি মহামুনি পরাশর, অসাধারণ প্রজ্ঞাবান তেজস্বী শক্তিমান ঋষি। তিনি সূর্যবংশের বিখ্যাত কুলপুরোহিত বশিষ্ঠের পৌত্র। পরাশর এসে নৌকোয় উঠলেন, নৌকো ছেড়ে দিল, নৌকো এগিয়ে চলেছে পরপারের উদ্দেশ্যে। আমাদের মহাভারতের গতিও এই নৌকোর সঙ্গে এগিয়ে চলেছে অপর পারের উদ্দেশ্যে। সেখানেই তো যত ঘটনা, সেখানেই তো যত নাটকীয়তা। কিন্তু যেতে যেতে মাঝখানে একটি দ্বীপ পড়ল, সেখানে নৌকোটা একটু দাঁড়িয়ে গেল। ওই দ্বীপে জন্ম নিলেন কৃষ্ণদ্বৈপায়ন। সেটি ছিল আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, অর্থাৎ আজকের দিন, আজকের তিথি। এই তিথিতে যমুনা নদীর মধ্যস্থ একটি দ্বীপে জন্ম হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন। গায়ের রং কালো ছিল তাই কৃষ্ণ, দ্বীপে জন্মেছেন তাই দ্বৈপায়ন। অদ্ভুত পরিবেশটি, চারদিক থেকে স্রোত বয়ে চলেছে, মাঝখানে একটা শান্ত স্থির নির্জন দ্বীপ। এই জগতের নিত্য কোলাহল, তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছেন যিনি শান্ত, নির্লিপ্ত, শুধুমাত্র সাক্ষীবৎ দর্শন করছে সব কিছু। এবং সেটি গোধূলি, সন্ধিক্ষণ, সেটাও একটা আসলে সন্ধিক্ষণ। দাপর শেষ হয়ে আসছে, কলিযুগ শুরু হবে, এই সন্ধিক্ষণ। তার কিছু আগে জন্মেছেন কৃষ্ণদ্বৈপায়ন আষাঢ় মাসের এই আজকের পূর্ণিমা তিথিতে। এই জন্মের পর পরাশরের আশীর্বাদে মৎস্যগন্ধা সত্যবতীর গা থেকে নাকি মাছের গন্ধ চলে গেছিল, বা তার মনে যে অভিযোগ ছিল, দুঃখ ছিল, সে পিতৃপরিত্যক্ত বলে সেই দুশ্চিন্তা, তার দুঃখ তার দূর হয়েছিল। এরপর থেকে তার রূপের, গুণের সৌরভে যোজন যোজন ব্যাপী মানুষ মুগ্ধ হয়ে যাবে। তাকে সকলে শ্রদ্ধা করবে কৃষ্ণদ্বৈপায়নের জন্মদাত্রী জননী হিসেবে। কৃষ্ণদ্বৈপায়নের মধ্যে যেমন তার পিতার তপস্যা, স্পৃহা বা বৈরাগ্য ছিল, তেমনি তার মায়ের সূত্রে পেয়েছিলেন সাধারণ মানুষের মন বোঝার ক্ষমতা। তাদের মহত্ব, নিচত্ব, সুখ, দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস সব কিছু তিনি হৃদয়ে দিয়ে অনুভব করেছিলেন। তাই একই সঙ্গে তিনি এক অসাধারণ ত্যাগী পুরুষ, আর একদিকে তিনি মহাকবি। অসাধারণ এই মেলবন্ধন। জন্মের পর তিনি মাকে বলেছিলেন, আমি পিতার সঙ্গে তার আশ্রমে যাব, আমি পিতার মতো স্বাধ্যায় সাধনা এই নিয়ে থাকব, আমি গৃহত্যাগী হব। এই বলে তিনি চলে গেছিলেন পিতার সঙ্গে তার আশ্রমে তপস্যায় রত হবেন বলে। তবে যাওয়ার আগে মাকে বলে গেছিলেন, মা আমি যাচ্ছি বটে, কিন্তু তোমার যখন কোনো প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে তুমি আমাকে স্মরণ করো, আর আমি ঠিক চলে আসব। কৃষ্ণদ্বৈপায়ন আরণ্যক আশ্রমে দিন অতিবাহিত করলেও সমস্ত খবর রাখতেন তার মায়ের। যেমন তার জন্মের কিছুকাল পর ভরতবংশের বিখ্যাত সম্রাট, হস্তিনাপুরের সম্রাট শান্তনু, তিনি অরণ্যে মৃগয়া করতে এসে সত্যবতীকে দেখতে পান। যোজনগন্ধায় মুগ্ধ শান্তনু তাকে বিবাহ করতে চান। সত্যবতী বলেন, আমি তো এ ব্যাপারে কিছু বলতে পারি না, আমার ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেবার কর্তা হচ্ছেন আমার পিতা, আপনি তাকে বলুন, তিনি যা বলবেন তাই হবে। সঙ্গে সঙ্গে মহারাজ শান্তনু ছুটলেন কৈবর্তপল্লীতে, যেখানে আছেন ধীবর প্রধান দাসরাজ, যিনি
পালন করছেন সত্যবতীকে, তাকে গিয়ে সব জানালেন, তার মনের ইচ্ছা প্রকাশ করলেন। দাসরাজ খুব বুদ্ধিমান মানুষ, তিনি বুঝতেই পারলেন মহারাজ শান্তনু যখন এতটা ছুটে এসেছেন, সুতরাং তার এই আগ্রহ দেখে তার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে তার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া যেতে পারে। দাসরাজ শুনে বললেন, নিশ্চয়ই, মেয়ে যখন হয়েছে তাকে তো পাত্রস্থ করতেই হবে, আর আপনার মতো এমন পাত্র যদি পাওয়া যায় তাহলে কে না আগ্রহী হবে, এ তো অনেক ভাগ্যের ব্যাপার। তবে কি মহারাজ, একটি শর্ত আছে। শান্তনু ভাবলেন এই প্রস্তাব করে ঠিক হলো না, একটু ভুল হয়ে গেছে। তা শান্তনু বললেন, বলুন, যদি সেটা মানার মতো হয় নিশ্চয়ই মানব, আর মানার মতো না হলে কি করে মানি। দাসরাজ বললেন, আমার এই কন্যার গর্ভে আপনার যে পুত্র জন্মাবে তাকেই কিন্তু দিতে হবে সিংহাসনের অধিকার, এবং আপনি জীবদ্দশায় তাকে যুবরাজ পদে অধিষ্ঠিত করে দিতে হবে। নীল যমুনার জলে যে রমণীকে দেখে মুগ্ধ হয়েছিল শান্তনুর দুচোখ, সেই চোখে এবার ভেসে উঠল গঙ্গার পুত্র দেবব্রতের মুখ। তিনি ছাড়া দেবব্রতের যে আর কেউ নেই। তার অসাধারণ রূপ এবং গুণে মুগ্ধ রাজ্যবাসী সকলে তাকে খুব ভালোবাসে। তাকে যুবরাজ পদের অধিষ্ঠিত করেছেন শান্তনু, তার উপর বড় ভরসা করেন। তাকে কি করে ঠকাবেন, তার সঙ্গে বেইমানি করবেন কি করে? তার সঙ্গে তো অবিচার করা যায় না। খুব খারাপ লাগলো শান্তনুর। ফিরে এলেন হস্তিনাপুরে, মন খুব চঞ্চল। তিনি কাউকে কিছু বলছেন না, কাজের দিকেও তার মন নেই, বরং তার মনের মধ্যে যোজনগন্ধা সত্যবতীর নিত্য আনাগোনা। সেটি চোখে পড়ল দেবব্রতের। তিনি একদিন পিতাকে বললেন, পিতা, আপনি এত চিন্তিত দেখছি কেন, কি হয়েছে আপনার? কিছু বললেন না শান্তনু। না, ও কিছু নয়। যতবার জিজ্ঞেস করেন এই উত্তর দেন। একদিন পিতৃভক্ত দেবব্রত চেপে ধরলেন পিতাকে, আপনাকে বলতেই হবে, আমাদের রাজ্য শাসন ঠিকমতো হচ্ছে না, আর আপনার এই রকম অবস্থা দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। আপনি বলুন পিতা, আপনার কি হয়েছে? কি করে বলবেন পিতা তার পুত্রকে এই সব কথা? তার যে লজ্জা লাগছে, কিন্তু পুত্র তো ছাড়বে না, বলতেই হবে আপনাকে। তখন শান্তনু ঠাড়ে ঠোড়ে তার মনে বেদনার কথাটি জানালেন। বললেন, দেবব্রত, আমাদের এই বিখ্যাত রাজ পরিবারে তুমি একমাত্র উত্তরাধিকারী। তোমার পুরুষাকার এবং অস্ত্র নৈপুণ্য এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আমার মাঝে মাঝে ভয় লাগে, যদি তোমার কিছু হয়ে যায়। এক ছেলের বাবা হওয়া কত দুশ্চিন্তার ব্যাপার। এরপর একটু অদ্ভুত কৌশলে নিজের মনের কথাটি বলছেন শান্তনু। বলছেন, তুমি আমার একটা ছেলের চেয়েও বেশি, 100 ছেলের চেয়েও বেশি। তুমি থাকা মানে 100 ছেলে না থাকলেও চলে, অনেক বেশি, সকলের চেয়ে বেশি। কি হবে আর এই বিয়ে টিয়ে করে বংশবৃদ্ধির কথা চিন্তা করে? ধরুন একজন মিষ্টি খেতে খুব ভালোবাসে, নিমন্ত্রণ বাড়িতে গেছে, সবাই জানে উনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন। বলছেন, না না, আজকে আর মিষ্টি খাবো না, এই ইচ্ছে হচ্ছে না। তো যে পরিবেশন করছে সে জানে ইনি মিষ্টি খেতে ভালোবাসেন, অথচ বলছেন মিষ্টি খাবেন না। অর্থাৎ ইচ্ছে ষোলো আনা, কিন্তু সংকোচ হচ্ছে, লজ্জা হচ্ছে। বুদ্ধিমান দেবব্রত বুঝে গেলেন পিতার মনের কথা। রাজ্যের বৃদ্ধ মন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন, তারপরে যাত্রা করলেন কৈবর্তপল্লীর উদ্দেশ্যে। সেখানে গিয়ে দাসরাজকে তার পিতার ইচ্ছের কথা নিবেদন করলেন। দাসরাজ পিতা দেবব্রতর পিতা শান্তনুকে যা বলেছিলেন সে একই কথা বললেন, তার সঙ্গে আরও কিছু যোগ করে দিলেন যে আমার মেয়ে হেলাফেলার মেয়ে নয়, আমি তাকে পালন করছি বটে, কিন্তু সে সদ্বংশজাত। অনেক মুনি ঋষি এসেছে তার পানি প্রার্থী হয়ে, আমি তাদেরকে দিইনি। গাছতলার সন্ন্যাসী, তাকে কি আমার মেয়েকে দিতে পারি? আমি জানি আমার মেয়ের খুব বড় ঘরে বিয়ে হবে, ওই জন্য আমি মেয়েকে এতদিন বিয়ে দিইনি। এইসব বলে তারপর শর্তের কথা বললেন। দেবব্রত সঙ্গে সঙ্গে নিজের স্বার্থ ত্যাগ করে পিতার জন্য আত্মবলিদান করলেন। বললেন, আমি আপনার সমস্ত শর্ত মেনে নিতে রাজি আছি। ভীষণ প্রতিজ্ঞা করলেন। নাম হলো ভীষ্ম। দেবব্রত হলেন ভীষ্ম। তিনি গেলেন সত্যবতীর কাছে, গিয়ে বললেন, মা,
চলো, রথ প্রস্তুত, আমরা এবার আমাদের ঘরে যাব। বয়সে দেবব্রত এবং সত্যবতী খুব কাছাকাছি। দেবব্রত ভীষ্ম হয়তো একটু বড়ও হতে পারেন। তার কেমন লেগেছিল সমবয়সী একটি নারীকে মাতৃ সম্বোধন করতে, বা সত্যবতীর কেমন লেগেছিল ভীষ্মকে নিজের পুত্র ভাবতে, মহাভারতে সেসব লেখা নেই, আমরা জানতেও পারি না, অনুমানে কোনো লাভ নেই। আমরা ওনাদের সঙ্গেই এগোচ্ছি। গেলেন সত্যবতী, সেখানে বিবাহ হলো শান্তনুর সঙ্গে। তাদের 2 পুত্র হলো, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। সত্যবতী তাদের সমস্ত দেখাশোনা, মানুষ করা বলতে যা বোঝায় সব করতেন। এই করতে করতে সত্যবতী দেখছেন ছেলে বড় হচ্ছে বটে, অনেক কিছু শিখছে, জানছে, অস্ত্র নৈপুণ্যতা এসে গেছে, কিন্তু বড় অহংকারী চিত্রাঙ্গদ। তার ফল হলো গন্ধর্ব রাজাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারাই গেলেন। তারপরে বিচিত্রবীর্যকে সিংহাসনে বসালেন ভীষ্ম এবং সত্যবতী মিলে। তখন সত্যবতীর মনে হলো, আমি যদি ছেলেদের এই দায়িত্ব না নিতাম, এই দায়িত্ব যদি ভীষ্মের মতো মানুষের হাতে ছেড়ে দিতাম, তাহলে বোধহয় ভালো হতো, ছেলেগুলো একটু মানুষ হতো। এবার তিনি সমস্ত দায়িত্ব ভীষ্মের হাতে ছেড়ে দিলেন। ভীষ্ম তাকে দেখাশোনা করা, রাজ্য পরিচালনার কাজ সব করতেন। অসাধারণ মহামানব তো তিনি, বিরাট মাপের মানুষ ভীষ্ম। তিনি সব কিছু, যেটা নীতি, যেটা নিয়ম, সেটা মেনে চলার চেষ্টা করেন। সত্যবতীকে কখনো অমর্যাদা করেন না, অতিক্রম করেন না, মায়ের মতোই শ্রদ্ধা করেন, মায়ের মতোই দেখেন। যা কিছু সিদ্ধান্ত সব সত্যবতীর সঙ্গে মিলে করেন। এবার বিয়ের বয়স হলো বিচিত্রবীর্যের। খবর এলো কাশীরাজ তার 3 কন্যার স্বয়ম্বর সভার আয়োজন করেছে। সেই খবর পেয়ে ভীষ্ম ভাবলেন, এবার যদি এই বিচিত্রবীর্য ওখানে যায় এবং স্বয়ম্বর সভার রীতি মেনে যদি সেই 3 কন্যার বড়মাল্য লাভও করেন, সেখানে কিন্তু তারপরে যুদ্ধ বেঁধে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা। আর যুদ্ধ হলে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে, একটি মাত্র ছেলে আমাদের বংশের, এই বংশ রক্ষার দায়টা একটা বিরাট ব্যাপার। বিখ্যাত ভরত বংশ, চতুর্দিকে তার সুনাম, সে কোন আমলে মহারাজা ভরত থেকে চলে আসছে। এই বংশকে রক্ষা করার দায়িত্ব আমাদের পূর্বপুরুষ আমাদের দিয়েছেন, সেটি আমাদের রক্ষা করতে হবে ভাবছেন ভীষ্ম এবং সত্যবতী। ভীষ্ম ঠিক করলেন ওকে যাওয়ার দরকার নেই, ওর হয়ে আমি যাই এবং সেইখান থেকে আমি ওই 3 কন্যাকে নিয়ে আসি, বিচিত্রবীর্যের সঙ্গে বিবাহ দেব বলে। সত্যবতী রাজি হলেন, খুব স্বাভাবিক। ভীষ্ম গেলেন অম্বিকা এবং অম্বালিকাকে সেখান থেকে নিয়ে এলেন। অম্বা ফিরে গেল, অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে বিয়ে হলো বিচিত্রবীর্যের। কিন্তু স্বেচ্ছাচারিতা, অসংযমী জীবনযাপনের ফলে বিচিত্রবীর্য এর 7 বছর পর মারা গেলেন এবং অপুত্রক অবস্থায়। ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, এটাই হয়। সেই দাসরাজের স্বপ্ন, স্বাদ ভেঙে চুরমার হয়ে গেল, মূল্যহীন হয়ে পড়ল। সত্যবতী বুঝলেন তিনি তার পিতার ওপর ভরসা করেছিলেন এবং পিতা তার ভবিষ্যতের কথা চিন্তা করে কি অন্যায়টি করেছেন। ভীষ্মের মতো এক মহামাপের মানুষের সঙ্গে অন্যায় আচরণ করেছেন, তাকে বঞ্চনা করেছেন, এখন তার ফল পেতে হবে। আমাদেরও জীবনে এই রকম আসে, আমরা অন্যকে বঞ্চিত করে নিজেদের আখের গোছানোর চেষ্টা করি, কিন্তু যখন জীবনে ধাক্কা খাই তখন বুঝতে পারি অনেক ভুল হয়ে গেছে। তখন আমাদের চৈতন্য হয়, আমাদের তখন শিক্ষা হয় যে করাটা ঠিক হয়নি। সেটা বুঝতে অনেক সময় চলে যায়। সেটি দেখাচ্ছেন মহাভারত, যে সত্যবতীর তাই হলো। নিজে অপরাধবোধে ভুগছেন, লজ্জায় ডুবে যাচ্ছেন, যেন তার স্বামী চলে গেছে, পুত্ররাও চলে গেছে, একা হয়ে গেছেন, কিন্তু মহিষী তিনি এই বংশের দায়টা এড়াতে পারেন না। স্বামীর যে বংশ, সেই রক্ষার দায় তাঁরও তো আছে। সে দায় ফেলে তিনি কোথায় যাবেন? একদিন খুব দুশ্চিন্তা নিয়ে উপস্থিত হলেন ভীষ্মের কাছে। ভীষ্মকে বলছেন, ভীষ্ম, ধর্মের স্থিতি, কৌলিক আচার সবই তুমি জানো। বিপন্ন অবস্থায় তোমার জ্ঞান বৃহস্পতি ও শুক্রাচার্যের তুল্য। তোমার ওপর আমার অগাধ আস্থা।
ভাই বিচিত্র বীর্য তো অকালে চলে গেল, কোনো সন্তানও তার নেই। বুঝতে পারছি না এই বংশধারা রক্ষা হবে কি করে। আমি তাই তোমাকে অনুরোধ করছি, বিচিত্র বীর্যের যে 2 বিধবা পত্নী আছে তাদের গর্ভে তুমি সন্তান উৎপাদন করো, নয়তো এর জন্য যে অনুমতি দরকার সে আমরা অবশ্যই দেব, নয়তো তুমি নিজে বিবাহ করে এই বংশকে রক্ষা করো। প্রসঙ্গত বলে রাখি, আজকালকার দিনে এই নিয়োগ প্রথাকে বিশ্বাস করা যায় না, মেনে নেওয়া যায় না, কিন্তু আজ থেকে 5000 বছর আগেও নিয়োগ প্রথা সমাজ স্বীকৃত ছিল, কারণ তার প্রয়োজনীয়তা ছিল। এই যে রীতিনীতিগুলো সমাজে শুরু হয়, তৈরি হয়, প্রতিষ্ঠা লাভ করে, তার পেছনে কিছু সামাজিক কারণ থাকে, অকারণে নয়। সেই কারণের মধ্যে এখন যাচ্ছি না, অতটা সময় আমাদের হাতে নেই বলে, কিন্তু কারণের জন্যই এই নিয়োগ প্রথা সমাজ স্বীকৃত হয়েছিল। তা ভীষ্ম রাজি হলেন না, স্বাভাবিক। তিনি বললেন যে এই যে প্রতিজ্ঞা আমি করেছি, দাসরাজকে যে কথা আমি দিয়েছি, কোনো অবস্থাতেই তার থেকে এক চুল আমি নড়ব না। এটি জানতেন হবে সত্যবতী, তিনি জানতেন। তিনি এতদিন ধরে দেখছেন ভীষ্মকে, তার আদর্শবোধ, তার মানসিক দৃঢ়তা, তার সততা, তার নিষ্ঠা, তার নিঃস্বার্থপরতা, তার রাজভক্তি অসামান্য পর্যায়ের। তিনি যে রাজি হবেন না এটা জানতেন। তখন তিনি তাকিয়ে আছেন ভীষ্মের দিকে। মহাভারতের মূল নায়ক যিনি হন, প্রথম পর্বের বা আদি পর্বের নায়ক আমরা ভীষ্মকে ভাবতেই পারি। এক মহামানব তিনি বিপদ থেকে উদ্ধার করবেন, কিন্তু নিজেকে নামিয়ে নিয়ে নয়, বরং তিনি সত্যবতীর মনোগত বেদনাকে আত্মস্থ করে বললেন যে একটা কাজ করা যেতে পারে। সমাজের রীতি মেনে আমরা কোনো সমাজ প্রতিষ্ঠিত ব্রাহ্মণ তাদের সঙ্গে আলোচনা করতে পারি, তাদের সঙ্গে আলোচনা করে কোনো নিয়োগ প্রথার মাধ্যমে এই বংশ বিস্তারে সহায়তা করতে পারি। তখন সত্যবতীর চিন্তা হতে লাগলো কোন ব্রাহ্মণকে আমন্ত্রণ করা যায়। তার মনে পড়ল তার নিজের পুত্রের কথা। সে তো ব্রাহ্মণের চেয়ে অনেক বড়, তার যা ধীশক্তি, তার যা জ্ঞান, তার যা লোকখ্যাতি, সমস্ত ব্রাহ্মণ সমাজকে যোগ করলেও হবে না, তার চেয়ে বেশি। কিন্তু সে কথা বলতে পারছেন না, বলার খুব ইচ্ছে হচ্ছে, বলতে পারছেন না, কারণ এতদিন সে কথা কাউকে বলেননি। নিজের বাবা দাশরাজকেও বলেননি, নিজের স্বামী শান্তনুকে বলেননি, কেউ জানে না কথা। এবার তাকে বলতে হবে। কার কাছে না? ভীষ্মের কাছে। কি করে বলবেন? খুব আমতা আমতা করছেন, করতে করতে বলেই ফেললেন। বলতে বলতে যখন নিজের পুত্রের কথা বলছেন, গর্বে তার বুক ফুলে উঠল। তিনি বলছেন, আমার এই যে কন্যা অবস্থায় জাত কৃষ্ণ দ্বৈপায়ন, সে এখন বিখ্যাত ঋষি, 4 বেদকে বিভাগ করায় সে এখন ব্যাস নামে প্রসিদ্ধ লাভ করেছে। সে পিতার সঙ্গে তপস্যার জন্য অরণ্যে চলে গেছিল, কিন্তু যাওয়ার আগে বলে গেছিল, মা তোমার কোনো প্রয়োজন হলে আমায় ডেকো, আমি আসব। প্রথমে কথাটা শুনে চমকে গেছিলেন ভীষ্ম। তারপরে যখন ব্যাসদেবের কথা শুনলেন, শ্রদ্ধায় মাথা নুয়ে এলো তার। বললেন, এর চেয়ে ভালো সিদ্ধান্ত হতেই পারে না। আপনি রাজপুরোহিতের সঙ্গে আলোচনা করে তাকে স্মরণ করুন। স্মরণ করলেন সত্যবতী তার পুত্রকে, এবং সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। দীর্ঘকাল পর মাতা পুত্রের মিলন হলো। পুত্রকে দেখে মাতার বাৎসল্য রস উৎসারিত হলো হৃদয়ে বেয়ে, তার 2 চোখ জলে ভেসে গেল। স্নেহের পুত্রকে আদরে আপ্যায়নে ভরিয়ে দিলেন। কিন্তু পুত্র যে এই স্নেহ মায়ার সংসারের অনেক ঊর্ধ্বে তার অবস্থান, তিনি যে নির্মায়িক নির্মোহ এক অবস্থানে বিচরণ করছেন। তিনি চুপচাপ মাকে দেখছেন। তারপর নিষ্কাম তপস্বীর মতো কমণ্ডলু থেকে সর্বতীর্থের পুণ্য বাড়ি তার মায়ের মাথায় ছিটিয়ে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, মা বলো কি করতে হবে? সত্যবতী বললেন, রাজপুরোহিতকে যথাবিধি তার ব্যবস্থা করতে, তার অর্ঘ্য প্রদানের, সেসব করা হলে তপস্বী মুনি ব্যাসদেবকে যথাবিধি উপচার দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হলো। তারপর একটি অসাধারণ কথা বলেন সত্যবতী।
বললেন, পুত্র, তুমি তো কবি, আর প্রকৃত কবি তো বোঝে ভূত, ভবিষ্যৎ, বর্তমান। পুত্র যেমন পিতার সহায়, তেমনি মাতারও। এরপরে সত্যবতী দেখানোর চেষ্টা করলেন এই রাজবংশের সঙ্গে পুত্র ব্যাসের একটি আত্মীয় সম্বন্ধ রয়েছে। তিনি বোঝালেন এই বংশের সংকটে তার কিছু করণীয় আছে। জানালেন এই সংকটের কথা, ভীষ্মের অপারগতার কথা। তিনি এটাই বোঝাতে চাইলেন যে ব্যাসকে ডাকার পেছনে তার নিজস্ব কোনো স্বার্থসিদ্ধি নেই, বরং তিনি চাইছেন যাতে বংশটি রক্ষা হয়। বললেন নিয়োগ প্রথার কথা, আর বললেন এই নিয়োগ প্রথার জন্য তার নিজের, ভীষ্মের, রাজপুরোহিতের এবং 2 বিধবা পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকার সম্মতিও রয়েছে। সব শুনলেন ব্যাস ধৈর্য ধরে। তারপর বললেন, মা, তুমি ধর্মের সকল তত্ত্বই জানো। ইহজন্ম পরজন্মের কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল সবই তোমার জানা। তোমার আদেশে রাষ্ট্রের মঙ্গলের জন্য ধর্মবিহিত পথে যতটুকুই আমার করণীয় আমি নিশ্চয়ই সেটি করব। তবে একটি শর্ত আছে, তোমার 2 রানীকে বলো 1 বছর যথানিয়মে ব্রত পালন করে শুদ্ধ হতে, তবেই এটি সম্ভব। প্রমাদ গড়লেন সত্যবতী, একে রাজ্যের এই অবস্থা, অরাজক অবস্থা, রাজসিংহাসনে কোনো রাজা নেই, দীর্ঘদিন হয়ে গেল। 1 বছরের মধ্যে আরও কত কী যে ঘটনা ঘটতে পারে কে জানে। তিনি প্রায় আঁতকে উঠে বললেন, না বাবা, 1 বছর অপেক্ষা করা যাবে না। তুমি তো জানো এই অরাজক রাজ্যকে রক্ষা করার ক্ষমতা আমাদের নেই। তুমি আর দেরি করো না, এবারেই তুমি আমার সংকল্প সিদ্ধ করো। ব্যাস মায়ের কথায় সম্মতি দিলেন বটে, কিন্তু বললেন, এমন অকালে ব্রতহীন অবস্থায় যদি আমাকে এখনই তোমাদের রানীর গর্ভে পুত্র উৎপাদন করতে হয়, তবে আমার বিকৃত রূপ সহ্য করতে হবে তাদের। বহুকাল যাবৎ তপশ্চরণের ফলে আমার রূপ বিকৃত, বেশ এবং শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই সবই তাদের সহ্য করতে হবে। অন্তত এটাই তাদের ব্রত হোক। প্রসঙ্গত বলে রাখা ভালো, মহামতি ব্যাসকে কিন্তু দেখতে কখনো ভালো ছিল। গায়ে ওই গৈরিক কাষায় বস্ত্র, মাথায় দীর্ঘ জটা, মুখ ভর্তি দাড়ি, চোখ একটু কোটরাগত, উজ্জ্বল চোখ, সেই কালো বর্ণের শরীরের মধ্যে সেই জল করছে চোখ, প্রচণ্ড তেজস্বী। এই রকম পুরুষকে দেখলে যে কোনো মানুষ প্রথমে একটু চমকে যাওয়ারই কথা। ব্যাসদেব সেই রকম। আরও একটি কথা বলার আছে, সেকালে নিয়োগ প্রথার একটি নিয়ম ছিল যে কারুর মধ্যে কোনো আবেগ, অনুভূতি, আসক্তি আসবে না। যান্ত্রিক উপায়ের মাধ্যমেই যান্ত্রিকতার মাধ্যমেই ব্যাপারটি শেষ করতে হবে। এই উদ্দেশ্যেই ব্যাসের এই শর্ত। যাই হোক, অম্বা এবং অম্বালিকাকে বলা ছিল, কিন্তু কবে হবে এবং কে আসবে সেই নিয়োগ প্রথায় সেটি তাঁরা জানতেন না। তাই স্বাভাবিকভাবে রাতের অন্ধকারে অম্বিকা যখন ব্যাসদেবকে দেখলেন, ভয়ে, লজ্জায়, আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন। ব্যাসদেব তার মাকে বললেন, পুত্র নিশ্চয়ই হবে, সে জ্ঞানী হবে, শক্তিমান হবে, বিদ্বান হবে, কিন্তু অন্ধ হবে। হাহাকার করে উঠল সত্যবতীর মন। অন্ধ, সে রাজা হবে কি করে? তুমি বাছা একবার অম্বালিকার গৃহে যাও। সেদিনের মতো ব্যাস চলে গেলেন। কিছুদিন পর ব্যাস আবার এলেন। অম্বালিকা কিন্তু চোখ বন্ধ করলেন না, কিন্তু ভয় পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। ব্যাস বললেন, এই পুত্র বিক্রমশালী হবে, ধর্মপ্রাণ হবে, কিন্তু সে পাণ্ডুবর্ণ হবে। যথাসময়ে 2 পুত্রের জন্ম হলো, কিন্তু 2 পুত্রের মধ্যেই একটু খুঁত রয়ে গেল। মনটা খচখচ করছে সত্যবতীর। আবার পুত্রকে স্মরণ করলেন যে তুমি আর একবার এসো, তুমি অম্বিকার গর্ভে 1 পুত্রের জন্মদান করো, কারণ এই 2 পুত্রই তাদের মধ্যে একটু খুঁত রয়েছে। এবার অম্বিকা পূর্বস্মৃতি, ভয়ানক স্মৃতি স্মরণ করে নিজে আর গেলেন না। নিজের সমস্ত বেশ আভরণ সব কিছু দিয়ে তার দাসীকে সাজিয়ে ব্যাসের কাছে পাঠিয়ে দিলেন, এবং সেই দাসী পরম শ্রদ্ধায় বরণ করে নিলেন মহামতি ব্যাসকে। ফিরে এসে ব্যাস সত্যবতীকে বললেন, এই যে সন্তান হবে এ পরম ধার্মিক হবে, এর গৌরবে সারা ভরত বংশ আলোকিত হবে, সারা জগৎ তাকে মনে রাখবে, সে মহাত্মা হবে। দাসীর কোল আলো করে
জন্ম নিলেন বিদুর। হস্তিনাপুরের রাজবংশকে নিশ্চিহ্ন হওয়ার হাত থেকে রক্ষা করলেন মহামতি ব্যাস। যমুনায় জাত ব্যাস যেন এই বংশবৃক্ষে নতুন প্রাণ সঞ্চার করলেন, আর গঙ্গাপুত্র ভীষ্ম পরম মমতায় তাকে পরিপুষ্ট বর্ধিত করে তুললেন। এরপর থেকে সত্যবতীকে আমরা কোনো বিষয়ে আর অগ্রবর্তী দেখিনি। ভীষ্মের ছত্রছায়ায় ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর বিদ্যায়, বুদ্ধিতে, অস্ত্র শিক্ষায় যথেষ্ট পারদর্শী হয়ে উঠলেন। তারা বড় হলেন, তাদের বিবাহের ব্যবস্থা হলো, পাণ্ডু সিংহাসনে বসলেন, বিবাহ হলো। কিন্তু কোনো ক্ষেত্রে সত্যবতীকে আর কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজে আর দেখি না। বরং এই সময় ব্যাসদেবের একটি বিরাট ভূমিকা রয়েছে। আমরা এখন তাঁকে দেখি কি করছেন। ব্যাস তো চলে গেছিলেন মাতৃ আদেশ পালন করে আপন আশ্রমে। দীর্ঘদিন পর তিনি আবার ফিরে এলেন হস্তিনাপুরে, বিনা আমন্ত্রণেই এলেন, কিন্তু বিশেষ প্রয়োজন সেই মুহূর্তে তাকে। কখন? এর 16 বছর পর, যখন পাণ্ডু মারা গেছে, একটু ভুল বললাম, মাফ করবেন, বিবাহ হয়ে গেছে ধৃতরাষ্ট্রের, গান্ধারী এসছেন রাজভবনে, সেই সময় ব্যাস আসছেন। এসে সেখানে অল্প সময় থাকলেন। এই পর্বটি খুব সংক্ষেপে বলা আছে। কেন বলা আছে আমরা বলতে পারি না, খুব সংক্ষেপে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি এলেন, মহাঋষি, তিনি দূরদর্শীবান ঋষি, শ্রীবিষ্ণুর অংশাবতার, ভবিষ্যৎ দেখতে পান। এই আশা অকারণ নয়। আর তার একটি দায় আছে এই বংশের প্রতি, তার মা তাকে বলে দিয়েছে। হয়তো সেই দায় রক্ষাও একটা কাজ করছে আসার পেছনে। তিনি বহু তীর্থ ঘুরে সেখানে এসছেন, ক্লান্ত, পথশ্রমে ক্লান্ত হয়ে আছেন, তার প্রচণ্ড ক্ষুধা। তিনি এসে উপস্থিত হলেন। সংক্ষেপে যেটি বলা হয়েছে সেটি হলো এই যে গান্ধারী তার খুব সেবা করলেন, তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করলেন। মন ভরে গেল ব্যাসদেবের। ব্যাসদেব বললেন, তুমি কী বর চাও বলো। মহাভারতে দেখা যাচ্ছে ইতিপূর্বে গান্ধারী দেবাদিদেব মহাদেবের কাছ থেকে একটি বর লাভ করেছিলেন, তিনি শতপুত্রের জননী হবেন। ব্যাসদেব যখন বর দিতে চাইলেন, তখন গান্ধারী এই বরের সঙ্গে আরেকটি কথা যোগ করে দিলেন। বললেন, আমার স্বামীর তুল্য যেন 100টি সন্তানের জননী হতে পারি। মনে রাখবেন, আমরা যে ধৃতরাষ্ট্রকে চিনি, তখন কিন্তু সেই ধৃতরাষ্ট্র ছিলেন না। তিনি সত্যিই খুব শ্রদ্ধেয় ছিলেন, ভালো মানুষ ছিলেন, বিচক্ষণ, বিদ্বান, বুদ্ধিমান, শান্ত। আর গান্ধারীর জীবনে, তার স্বপ্নে ধৃতরাষ্ট্র ভিন্ন দ্বিতীয় কোনো পুরুষের মুখই আসেনি। এত পতিব্রতা নারী তিনি শুধু পুরুষ বলতে ধৃতরাষ্ট্রকেই চেনেন। তাই পতিব্রতা গান্ধারী তার স্বামীর তুল্য 100টি পুত্রের জননী হবার আশীর্বাদ লাভ করলেন। তথাস্তু বলে ব্যাসদেব চলে গেলেন। কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন উঠে গেল, তিনি যে এলেন, তাহলে কি তার মায়ের সঙ্গে দেখা করলেন না? ভীষ্ম, বিদুর কারোর সঙ্গে দেখা করলেন না? কিছু বলা নেই মহাভারতে। হয়তো করেছেন, কিন্তু সে সম্বন্ধে আর কিছু বলা নেই। যাই হোক, মহাদেব এবং ব্যাসদেবের আশীর্বাদের ফল ফলতে শুরু করলো। গর্ভধারণ করলেন গান্ধারী, কিন্তু 2 বছর হয়ে গেল, কোনো সন্তানের জন্মদান তখনও করে উঠতে পারলেন না। অথচ হিমালয়ের শতশৃঙ্গ পর্বত থেকে খবর এসে গেল রাজভবনে যে পাণ্ডু পুত্র লাভ করেছেন। দীর্ঘকাল যাবৎ ধৃতরাষ্ট্রের একটা আক্ষেপ ছিল, জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও জন্মান্ধতার কারণে তার রাজা হওয়া হয়নি। তার পুত্র যেন বংশের জ্যেষ্ঠ সন্তান হয় এবং সিংহাসন লাভ করতে পারে। গান্ধারী, হয়তো পতিব্রতা গান্ধারী, স্বামীর মনোবেদনাটি তার মনেও বেজেছিল একই সুরে। স্বামীর কষ্টটা তিনিও অনুভব করেছিলেন। জন্ম থেকে অন্ধ, তার কত আশা তো ছিল, সে আশা পূর্ণ হলো না। স্বামীর কষ্টটা তিনিও আত্মগত করেছিলেন। সেই জন্য যখন এই খবর এসে গেল, তখন কুন্তির প্রতি ঈর্ষায় কাতর হয়ে, মহাভারতে বলা হচ্ছে, কুন্তির প্রতি ঈর্ষায় কাতর হয়ে পরম ধৈর্যশীলা গান্ধারী গর্ভপাত করে ফেললেন এবং একটি মাংসপিণ্ড প্রসব করলেন। আর ঠিক সেই মুহূর্তে সেখানে মহর্ষি ব্যাস এসে উপস্থিত হলেন। কেউ কেউ বলেন মহর্ষি ব্যাস নাকি কাছাকাছি ছিলেন, তিনি খবর রাখছিলেন, চলে এলেন, কিন্তু আমাদের সেটা মনে হয় না।
তখনকার দিনে মুনি ঋষিদের যোগ শক্তি এত বেশি ছিল, তারা যোগ বলে যে কোনো সময় যে কোনো স্থানে যেতে পারতেন। আর মহামতি ব্যাসের তো বটেই সে ক্ষমতা ছিল। যাই হোক, তিনি এলেন, এসে বললেন, এ তুমি কি করতে যাচ্ছ? সমস্ত কথা স্বীকার করলেন গান্ধারী। বললেন, কুন্তী সূর্যতুল্য তেজস্বী এক পুত্রের জন্ম দিয়েছে, এটা শুনে আমি দুঃখে এই গর্ভপাত করে ফেলেছি। আপনি আমাকে শতপুত্রের জননী হবার বর দিয়েছিলেন, সেখানে একটি মাংসপিণ্ড মাত্র প্রসব করেছি। দেখুন, ব্যাসদেব বললেন, আমার কথা কখনো মিথ্যা হবে না, কারণ সামান্য কথাবার্তাতেও আমি কখনো মিথ্যা বলিনি। ব্যাস এবার একটি ঠান্ডা জলের পাত্রে সেই মাংসপিণ্ডটি রাখলেন। দেখা গেল সেটি বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এবার 100টি কলসি আনতে বললেন, ঘৃতপূর্ণ কলসি। সেখানে অঙ্গুষ্ঠ পর্ব পরিমাণ মাংসপিণ্ড একটি একটি করে রাখতে শুরু করলেন। 100টি ছেলে চেয়েছে, 100টি কলসির মধ্যে সেগুলো রাখা হলো। দেখা গেল একটি এখনও বেশি আছে। গান্ধারীর ইচ্ছায় সেটিও একটি কলসির মধ্যে রাখা গেল, যেটি থেকে দুঃশলার জন্ম হবে। সব কিছু করার পর ব্যাসদেব বললেন, গান্ধারী, তুমি খুব সাবধানে সতর্ক থেকো, এটা সাবধানে রাখতে হবে, এবং ঠিক সময় এলে তুমি পুত্র লাভ করবে। এখানে দুটো জিনিস মনে রাখার, ব্যাসদেব তাহলে চিকিৎসাবিদ্যা জানতেন, নালে এটি করলেন কি করে? আসলে তিনি বেদের বিভাজন করেছেন, ভাগ করেছেন, সাজিয়েছেন, এডিট করেছেন, তাই তার নাম ব্যাসদেব। তা সেটি করতে গিয়ে অথর্ববেদ তো তাকে পড়তে হয়েছে। শুধু পড়েননি, অথর্ববেদের মধ্যে যে চিকিৎসাবিদ্যা আছে সেটি তিনি আত্মগত করেছেন। এটি বোঝা যায় এই ঘটনাটি থেকে। আরেকটি জিনিস বোঝা যায়, আমাদের মনে হয় এটা কি বর্তমান যুগের টেস্ট টিউব বেবিকে মনে করিয়ে দিচ্ছে না? খুব একটা যে মিল আছে তাও নয়, আবার অমিল আছে এমনও নয়। আমরা টেস্ট টিউব বেবির সঙ্গে দুর্যোধনের জন্মের একটা মিল পাচ্ছি। যাই হোক, এই সব কিছু করে ব্যাসদেব চলে যাওয়ার আগে হস্তিনাপুর রাজবংশের যে পরম হিতৈষী দুজন, পিতামহ ভীষ্ম এবং বিদুর, তাঁদের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং বললেন যে জন্মেছে শতশৃঙ্গ পর্বতে পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির, জন্ম সময় সেই কিন্তু জ্যেষ্ঠ, অর্থাৎ সিংহাসনের অধিকার কিন্তু যুধিষ্ঠিরের। এটি ব্যাস বললেন ভীষ্ম এবং বিদুরকে। মনে প্রশ্ন জাগে, ভীষ্ম এবং বিদুর তো জানতেন এ কথা, আলাদা করে বলার কি দরকার ছিল? আমার মনে হয় ব্যাস সব কথা বলেননি। তিনি যেমন বুদ্ধিমান, তিনি জানেন ভীষ্ম এবং বিদুরও একই রকম বুদ্ধিমান। এই কথাতেই তারা বুঝে যাবে কি বলতে চাইছি। আসলে ব্যাসই প্রথম ব্যক্তি যিনি ধৃতরাষ্ট্রের মর্মগত উচ্চাকাঙ্ক্ষা, ঈর্ষাকে দেখেছিলেন সেই ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষা কিভাবে তার পরম ধৈর্যশীলা পত্নীর মধ্যেও সঞ্চারিত হয়েছে, আর এর ফল যে ভালো নাও হতে পারে সেটি তিনি বুঝে গেছেন। সেই বুঝেই সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ভবিষ্যতে যে এক সমস্যার সৃষ্টি হবে, তাই জন্য আগে থেকে বলে গেলেন সিংহাসনের অধিকার কিন্তু যুধিষ্ঠিরেরই। সেটি বলে তিনি চলে গেলেন, ফিরে গেলেন তার আপন তপস্যাস্থলে। এর 16 বছর পর তাকে আবার দেখছি হস্তিনাপুরে আসতে, এবং বিনা আমন্ত্রণে নিজে স্বেচ্ছায় এসেছেন। সেটিও একটি বিশেষ মুহূর্ত। শতশৃঙ্গ পর্বতে তার ঔরসজাত পুত্র পাণ্ডুর মৃত্যু হয়েছে। কুন্তী এবং পঞ্চপাণ্ডব মুনি ঋষিদের সঙ্গে পাণ্ডুর মৃতদেহ নিয়ে এসেছেন হস্তিনাপুরে। পাণ্ডুর শেষকৃত্য হয়ে গেছে। ব্যাস দেখছেন ধৃতরাষ্ট্রের কোনো হেলদোল নেই, তার ভাই যে মারা গেছে কোনো মনোবেদনা নেই। পাণ্ডুর ছেলেরা যে এসছে তাদের দিকে তার কোনো নজর নেই। সে মেতে রয়েছে তার নিজের ছেলেকে নিয়ে, নিজের ছেলের চিন্তাই সে বেশি বেশি করছে। তিনি বুঝতে পারছেন ঘটনার গতি কোন দিকে এগোচ্ছে। সরল সহজ পথে চলা রাজভবনের যে রাজনীতি, সেটি এবার কুটিল পথে বাঁক নিচ্ছে। সেটি বুঝতে পেরে ব্যাস এবার সোজা চলে এলেন তার জননী সত্যবতীর কাছে। আর কারুর সঙ্গে কথা বলেছেন কিনা জানা যায় না, বলেননি হয়তো। সোজা চলে এসছেন সত্যবতীর কাছে, এসে বলছেন, মা, তোমার সুখের কাল চলে গিয়েছে, সামনে যে সময় আসছে সেটা বড় খারাপ। দিনে দিনে এ পৃথিবী ভরে যাবে পাপে।
নানা কপটতার শঠতায় ভরে উঠবে সমাজ, পৃথিবী আজ বিগত যৌবনা। ব্যাস বুঝেছিলেন ভবিষ্যতে যে সময়টি আসছে, ধৃতরাষ্ট্র তার পুত্ররা যে অন্যায় আচরণ করতে শুরু করবেন সেটি ভালো লাগবে না সত্যবতীর, এবং তারা যদি কখনো সত্যবতীকে অসম্মান অমর্যাদা করে ফেলেন সেটি বৃদ্ধা নারীর পক্ষে খুব মর্মান্তিক হবে। পুত্র হিসেবে ব্যাস সেটি মেনে নিতে পারছেন না, তার কষ্ট হচ্ছে তার মায়ের কথা ভেবে। আর যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধার কাছে পৃথিবীকে বিগত যৌবনা বলে মনে হয়। এই পৃথিবীর সমস্ত রূপ রস যেন হারিয়ে গেছে, আর কোনো প্রয়োজন নেই। এখন সেই সময় যখন এই সংসারকে বিদায় জানিয়ে বানপ্রস্থে চলে যেতে হয়, সমস্ত সাংসারিক দায় দায়িত্ব ছেড়ে এক মনে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে যেতে হয়। সেই জন্য তিনি তার মাকে বানপ্রস্থে নিয়ে যেতে চান। সত্যবতী এটি শুনে অন্দরমহলে গেলেন, ধৃতরাষ্ট্রের জননী অম্বিকাকে বললেন, শোনো, আমি পুত্রের মুখে এইমাত্র শুনলাম দুর্যোধনের অন্যায় অধর্মে এই বংশ নাকি শেষ হয়ে যাবে। সামনের দিনগুলো আসছে, সেসব বড় ভয়ঙ্কর। তুমি যদি চাও, আমি তো বানপ্রস্থে যাচ্ছি পুত্রের সঙ্গে, তুমি আমার সঙ্গে যেতে পারো তোমার বোন অম্বালিকাকে নিয়ে। তা অম্বিকা রাজি হলেন। অম্বালিকাকে নিয়ে তিনি সত্যবতীর অনুগমন করলেন। ব্যাসদেবকে অনুসরণ করে সত্যবতী, অম্বিকা এবং অম্বালিকা হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন তপস্যার পথে, বানপ্রস্থের পথে। পাণ্ডব কৌরবদের এক পিতামহ ভীষ্ম অম্বিকা এবং অম্বালিকাকে স্বয়ম্বর সভা থেকে তুলে এনেছিলেন এই হস্তিনাপুরে। আর এক পিতামহ ব্যাসদেব তাদেরকে সেখান থেকে নিয়ে গেলেন বানপ্রস্থে, গৌরবময় মুক্তির পথে। সারা মহাভারতে ব্যাসদেবকে আমরা এই রূপে পাই। তিনি মার্গদর্শন করাচ্ছেন, তিনি আমাদের আদি গুরু, কারণ তিনি প্রথম দীক্ষাদান করেছিলেন তার ওই 4 শিষ্যকে। তিনি আমাদের আদি গুরু, তাই তার জন্মতিথি এই আষাঢ় পূর্ণিমাকে আমরা ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা হিসেবে শ্রদ্ধার সঙ্গে পালন করি। তিনি সবসময় সবার কাছে যান না, তিনি বিশেষ বিশেষ কারুর কাছে যান, বিশেষ বিশেষ সময়ে যান। তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আচরণ তাৎপর্যপূর্ণ। অনর্থক কোনো কথা বলেন না, অনর্থক কোনো আচরণ করেন না, সেসবগুলো হয় সুদূর প্রসারী। তিনি প্রধানত যান, এর পরবর্তী পর্বে দেখা যায় তিনি বেশিরভাগ গেছেন পাণ্ডবদের মধ্যে যার কথা শুনে পাণ্ডবরা চলছে, যার নীতি এবং ভালো ভাবনা অনুসারে পাণ্ডবরা চলছে, সেই পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের কাছে। আর কৌরবদের মধ্যে যিনি প্রধান, সেই ধৃতরাষ্ট্রের কাছে। এই যুধিষ্ঠির এবং ধৃতরাষ্ট্র প্রকৃতিগতভাবে দুই বিপরীত মেরুর মানুষ। যুধিষ্ঠির যেন আলোকিত অংশের সন্তান, তিনি ধর্মপ্রাণ, হৃদয়বান, মানুষকে ভালোবাসেন, স্বার্থের চিন্তা করেন না, সবাইকে নিয়ে থাকতে চান, নীতিপথে চলতে চান। অপরদিকে অন্ধকার দিকের মানুষ হচ্ছেন ধৃতরাষ্ট্র। তিনি অন্যের কথা ভাবেন না, নিজের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে থাকেন, অন্যের কথা না ভেবে শুধু নিজের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে চলেন। পুত্রের কথা তিনি বেশি করে ভাবেন, পুত্র স্নেহে অন্ধ। এই দুই বিপরীত মেরুর মানুষের কাছে ব্যাসদেব বারবার এসেছেন। আমরা ভাবি ব্যাস শব্দের তো আরও একটি অর্থ আছে, বিস্তার, যেটা বাংলা ব্যাকরণে আমরা ব্যবহার করি। ব্যাস বাক্য সহ সমাস, সমাসবদ্ধ পদকে অর্থের বিস্তার ঘটানোর জন্য আমরা যেটা করি সেটাকে ব্যাস বাক্য সহ সমাস বলা হয়। ব্যাস অর্থাৎ বিস্তার। তিনি একদিকে যুধিষ্ঠিরকে ধরছেন, আর একদিকে ধৃতরাষ্ট্রকে ধরছেন। এই মহাভারতীয় বৃত্তের মধ্যে সর্বদীর্ঘ যে প্রস্থ, সেই ব্যাস হচ্ছেন মহামতি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। তিনি একদিকে যুধিষ্ঠিরকে ধরেছেন, আর একদিকে ধৃতরাষ্ট্রকে ধরেছেন। তার অন্তরের অন্তঃস্থলের যে কেন্দ্রবিন্দু, যেটির ওপর নির্ভর করে এই বৃত্ত রচনা হয়েছে, সেইখানে রয়েছে একটি মর্মবাণী, এক মহাসত্য। তার হৃদয় থেকে উৎসারিত সেই সত্য, তিনি সেটি বিশ্বাস করেন, সেটি উপলব্ধি করেন। আর সারা মহাভারতেরই প্রাণকেন্দ্র, মর্মবাণী সেটি হলো
যত ধর্ম তত জয়। ধর্মের জয়গান করা হয়েছে মহাভারতে বিভিন্ন পর্বে বিভিন্নভাবে। ব্যাসদেব সেই মহাকাব্য আমাদের সামনে তুলে ধরেছেন এটি বোঝাতে যে যেখানে ধর্ম সেখানে জয়। সুতরাং তোমরা ধর্মপথ অবলম্বন করো, ধর্মপথেই তোমাদের আসবে চির আনন্দ, চির শান্তি, চিরমুক্তি। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। প্রণাম।